সব খবর কম সময়ে সব খবর একসাথে এই এক ঘন্টায় দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকছি টিনা নন্দী। খুব বড় করে নয়, সংক্ষেপে জানিয়ে দেব গেল 24 ঘন্টার সব বড় খবর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 250 কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে। নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় পরিত্যক্ত বোমাটি পাওয়া যায়। পরে বিমান বাহিনীর বম ডিসপোজাল ইউনিট সেটিকে নিরাপদে সরিয়ে নেয়। প্রাথমিকভাবে ভেতরে সক্রিয় বিস্ফোরক রয়েছে বলে নিশ্চিত করে তারা। বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল হাসান জানান, ধ্বংস করার জন্য বোমাটিকে রাখা হয়েছে টাঙ্গাইল ফায়ারিং রেঞ্জে। কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকলেও দুপুরের পর আবারও শুরু হয় নির্মাণ কাজ। এ ধরনের আর কোনো বোমা আছে কিনা তা নিশ্চিত হতে নির্মাণাধীন টার্মিনাল এলাকায় চলছে অনুসন্ধান। তাদের যে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম দিয়ে তারা ভিতরে এক্সপ্লোসিভ আছে বলেও তারা ডিটেক্ট করে। নিষ্ক্রিয় করার পরে এটা ডেমোলিশ করা প্রয়োজন, যার জন্য তারা এই বোমটাকে আনুমানিক 2টা আড়াইটার দিকে তারা বোমটাকে রসুলপুরে পাঠিয়ে দেয়। শুধু মামলা নয়, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে জাতির পিতার অবমাননাকারীদের উচিত শিক্ষা দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন আসিম। বুধবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানববন্ধন করে বঙ্গবন্ধু কৃষি পরিষদ যখন করে তখনই এই কথা জানান তিনি। এ সময় আরও বলেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই জাতির পিতার ভাস্কর্যের বিরোধিতা করছে। ক্ষমতায় যাওয়ার জন্য উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এমন লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে। মূলত পরিষ্কার ভাষায় এদেরকে আর বাড়তে দেওয়া যায় না। এদেরকে কোন ক্রমেই আর এগিয়ে যাওয়ার পথে আমরা কোন ধরনের সুযোগ দেব না। যে কোনো মূল্যে, যে কোনো কিছুর বিনিময়ে আমরা প্রয়োজনে আমরা রাজপথে নেমে এদেরকে প্রতিহত করব। ধর্ষণ বলাৎকারের সমর্থনদাতাদের সাজা মৃত্যুদণ্ড করার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মাদ্রাসার বলাৎকারের তথ্যচিত্র প্রদর্শনীতে এই দাবি জানায় তারা। বলেন, সব বিষয়ে আলেম সমাজ বক্তব্য দেয়, কিন্তু মাদ্রাসায় শিশুদের বলাৎকার নিয়ে কোনো কথাই তারা বলে না। এতেই প্রমাণিত হয় বিষয়টিকে পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন তারা। আমরা চাই রাষ্ট্র এই বিচার করুক এবং সারা বাংলাদেশে যত মাদ্রাসা রয়েছে প্রতিটা মাদ্রাসায় নজরদারি কমিটি করা হোক, তাদের নজরদারির আওতায় আনা হোক। প্রত্যেকটা জেলায় জেলায় এই বলাৎকারের দৃশ্য নিয়ে, ভিডিও নিয়ে, তথ্যচিত্র নিয়ে আপনারা প্রদর্শনী করেন। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছে আওয়ামী লীগ আইনজীবী পরিষদ। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় আইনজীবীরা বলেন, ভাস্কর্য ভেঙে যারা মনে করছে তারা জয়ী হয়েছে তাদের মোক্ষম জবাব দেওয়া হবে। দেশ থেকে বঙ্গবন্ধুর চেতনায় মৌলবাদ উৎপাটন করে প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠা করা হবে বলেও জানান মানববন্ধনে অংশ নেয় আইনজীবীরা। বঙ্গবন্ধু একটি চেতনা, বঙ্গবন্ধু একটি আদর্শ, যেটা বাঙালি জাতির অন্তরে গেঁথে আছে। কোনোভাবেই সেটা মুছে দেওয়া যাবে না, নিশ্চিহ্ন করা যাবে না। ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। বুধবার সকালে আগরগাঁওয়ে কমিশনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, সেই অস্তিত্বে আঘাতকারীদের ঠাঁই হবে না এই দেশে। কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর স্মৃতি বিনষ্ট করা যাবে না। জাতি আজ জাগ্রত। মানববন্ধন থেকে হামলাকারী এবং উস্কানিদাতাদের উপযুক্ত শাস্তি দাবি করা হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার কনক কান্তি বড়ুয়া বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব স্বীকার করে না। ৭১-৭৫-এর অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখন একটি মহল অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেন ডাক্তার কনক কান্তি বড়ুয়া। ভাস্কর্যটা ভাঙ্গার মানে হলো দেশের স্বাধীনতাকে তারা স্বীকার করে না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার দেশ পরিচালনার জন্য আমরা স্পষ্টকঠিন ঐক্যবদ্ধ হয়ে আমরা তাকে সমর্থন দিয়ে যাব এবং যে কোনো ধরনের কুচক্রীদের ষড়যন্ত্রকে মোকাবিলা করব।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বুধবার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে মিছিল বের করে আওয়ামী লীগ, অংশ নেন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশও অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান আওয়ামী লীগ নেতারা এ সময়। একইভাবে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এতে অংশ নেন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু। সমাবেশে তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মাধ্যমে সাম্প্রদায়িক শক্তি মুক্তিযুদ্ধ এবং সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এই সমাবেশ থেকে। এছাড়া মানববন্ধন হয়েছে জয়পুরহাটেও। বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় হুকুমের আসামি করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। এই মামলার মূল আসামি করা হয়েছে হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত আমির জোনায়েদ বাবুনগরীকে। এছাড়া খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ মুমিনুল হক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সৈয়দ ফয়জুল করিমকে আসামি করা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে মামলাটি করেছেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন। দূরে থেকে জিয়া রহমানও যেমন বঙ্গবন্ধুর হত্যার দূর থেকেই সে নেতৃত্ব দিয়ে খুন করেছে, এদের সাথে থেকে তাদের হুকুমেই এই কাজগুলি এদেশে ঘটতেছে। নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে। তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। নারীর সম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলেই তারা দেশের অগ্রগতিতে অবদান রাখছে। রোকেয়া দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী জাগরণের অগ্রদূত রোকেয়া শাখাওয়াত হোসেনের স্মরণে প্রতি বছর দিনটি পালন করা হয় রোকেয়া দিবস হিসেবে। শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী জাগরণে বিশেষ অবদান রাখায় এবছর রোকেয়া পদক দেওয়া হয় 5 নারীকে। অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়েই এই দেশের নারী সমাজকে নিয়ে আসেন এবং তাদের শিক্ষা আলোকিত করেন। তিনি বলতেন যে কন্যাগুলিকে সুশিক্ষিত করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজের অন্ন বস্ত্র উপার্জন করো। আজকে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সারা বিশ্বের কাছে, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, দারিদ্র্য বিমোচন হচ্ছে, আমরা এই সমাজে যেহেতু আমরা নারী পুরুষ সকলের সমান অধিকার নিয়ে তারা তাদের কাজ করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করেছি বলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের করোনা পরিস্থিতির দিকে একটু নজর দেব। গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 24 জন, শনাক্ত 2159। এখন পর্যন্ত দেশে করোনায় প্রাণহানির সংখ্যা 6,930। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 17,042টি, যেখানে শনাক্তের হার 12.67%। সব মিলিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 4,84,104 জন, আর গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,772 জন। মোট সুস্থের সংখ্যা 4,05,966। মৃত 24 জনের মধ্যে 18 জনই পুরুষ। ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন মানব শরীরে 95% কার্যকর, এমনটা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। গণমাধ্যমের ইঙ্গিত বৃহস্পতিবারই আসতে পারে জরুরি প্রয়োজনে ব্যবহারের অনুমতি। এর আগে প্রশাসনের সাথে বৈঠকে নিজেদের ভ্যাকসিনের কার্যকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়ার প্রতিবেদন তুলে ধরে ফাইজার। তাদের বক্তব্য 21 দিনের ব্যবধানে 2টি ডোজ প্রয়োগ করতে হবে, যদিও প্রথম ডোজই শরীরে করোনার বিস্তার 89% ঠেকাতে সক্ষম। মার্কিন প্রশাসন থেকে জানানো হয় মাথা, পেশিতে ব্যথা এবং অবসাদ অনুভূত হয় টিকা গ্রহণের পর, তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া সহনীয়। মার্কিন ওষুধ ও রোগ নিয়ন্ত্রক কমিটির সাথে দারুণ একটা আলোচনা হলো। সেখানকার বিশেষজ্ঞরা ভ্যাকসিন সম্পর্কিত সম্ভাব্য সব প্রশ্ন করেছেন। আমরা প্রত্যেকটি বিষয় স্পষ্ট করার চেষ্টা করেছি। প্রত্যাশা, খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের তরফ থেকে ইতিবাচক সাড়া পাব। মূলত FDA দিবে চূড়ান্ত সিদ্ধান্ত। তার আগে স্বাচ্ছন্দ্যবোধের জন্য প্রয়োজনীয় সময় তারা নিতে পারে। দায়িত্ব গ্রহণের পর প্রথম 100 দিনে করোনার 10 কোটি টিকা প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় নাগরিককে মাস্ক পরার আহ্বানও জানান তিনি। আশাবাদ, এ সময়ের মধ্যেই শিশুদের স্কুলে ফিরিয়ে নেওয়া হবে। মঙ্গলবার ওয়েলমিংটনে নতুন প্রশাসনের স্বাস্থ্য বিভাগের সদস্যদের নাম ঘোষণা করেন বাইডেন। যুক্তরাষ্ট্রের পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল জেভিয়ার ভিসেরা। ভাইরাস ইস্যুতে বাইডেনের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে কাজ করবেন ডক্টর অ্যান্থনি ফাউচি।
masking, vaccination. সবার জন্য বাধ্যতামূলক মাস্ক, টিকা প্রয়োগ আর শিশুদের স্কুলে ফিরিয়ে নেওয়া প্রথম 100 দিনে আমার মূল লক্ষ্য। ওই 100 দিনেই পার্থক্যটা তৈরি হয়ে যাবে। দেশের সব প্রান্তে টিকা পৌঁছে দিতে কংগ্রেসের তহবিল নিশ্চিত করতে হবে। 100 days to make a difference. যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে নারী সেনাদের যৌন নিপীড়ন এবং হয়রানির ভয়াবহ চিত্র পেয়েছে পেন্টাগন। মঙ্গলবার 134 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে বলা হয়, ফোর্ট হুড ঘাঁটিতে এপ্রিলে নিখোঁজ হন 20 বছরের সেনা সদস্য ভ্যানেসা গিলেন। 2 মাস পর তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। গ্রেফতারের আগেই আত্মহত্যা করেন সন্দেহভাজন সহকর্মী। তার মতোই অনেক নারী সেনা এই ঘাঁটিতে নিপীড়িত হলেও ব্যবস্থা নেননি কমান্ডাররা। এই অবহেলার কারণে 2 মেজর জেনারেল সহ 14 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বহিষ্কার করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। কঠোর করা হচ্ছে নিপীড়ন ঠেকানোর আইন। মার্কিন সেনার বহরে নারীর সংখ্যা 20 কিন্তু নিপীড়ন হয়রানির মতো অভিযোগ যতটাই আসে তার 63% ক্ষেত্রেই ভুক্তভোগী নারীরা। বিতর্কিত 3টি কৃষি আইনে আংশিক সংস্কারের প্রস্তাব প্রত্যাখ্যান করল আন্দোলনরত কৃষকরা। সংস্কার নয়, আইন 3টি পুরোপুরি বাতিলের দাবি তাদের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তারা। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে আলোচনায় আসেনি কোনো সমঝোতা। ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে দেয়া কৃষি আইনে সংস্কারের প্রস্তাব মানতে নারাজ কৃষকরা, তবে সরকারের তরফ থেকে দেয়া লিখিত প্রস্তাব নিয়ে আলোচনা করছেন তারা। এদিকে বুধবার সরকার পক্ষের সাথে 6ষ্ঠ দফা বৈঠকের কথা থাকলেও বাতিল করা হয়েছে। 3টি কৃষি আইন বাতিলের দাবিতে 14 দিন ধরে রাজধানী দিল্লির কাছে অবস্থান করছেন কৃষকরা। এদিকে অন্ধ্রপ্রদেশের রহস্যজনক অসুস্থতার জন্য কীটনাশককে দায়ী করল ভারতীয় চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউট AIIMS। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানায়, অসুস্থ সবার রক্তে প্রচুর পরিমাণ সীসা এবং নিকেল শনাক্ত হয়েছে। প্রাথমিক ধারণা পানি দূষণ থেকে এই অসুস্থতা। তদন্তে বেরিয়ে আসছে এলোরু এলাকায় মশা নিধনে ব্যবহৃত হয়েছিল DDT পাউডার, যাতে রয়েছে নিষিদ্ধ অর্গানোক্লোরিন। এরই ফলে 500-র মতো মানুষকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই শিশু। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন 45 বছরের এক ব্যক্তি। 19 জনের অবস্থা সংকটাপন্ন, রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে। বঙ্গবন্ধু টি-20 কাপের খবর জানাবো এবার। টুর্নামেন্টের প্লে অফের 2 জায়গা নিশ্চিত করছে চট্টগ্রাম এবং খুলনার, আর বাকি 2 জায়গায় অন্য লড়ছে 3 দল, ঢাকা, বরিশাল এবং রাজশাহী। এমন সমীকরণে আজ মুখোমুখি হবে সাকিব মাশরাফির খুলনা এবং মুশফিকের ঢাকা। সন্ধ্যায় লড়বে বরিশাল এবং চট্টগ্রাম। ঘন কুয়াশার কারণে খেলা 1 ঘন্টা এগিয়ে আনা হয়েছে। প্রথম খেলা শুরু হবে দুপুর 12:30টায়, আর দ্বিতীয় খেলা বিকেল 5:30টায়। তারকাদের মতো হয়তো তাদের খেলাটা হচ্ছে না, সো বেশি তারকা থাকলে প্রেশার হওয়ার কিছু নাই, আরও ভালো হওয়ার কথা, ভালো খেলার কথা। সকালবেলা ওর কথা হয়েছে যে ও বলছিল যে আমাকে ফ্রি খেলতে দেওয়া হচ্ছে না। কে বলছে তোমাকে ফ্রি খেলতে দেওয়া হচ্ছে না? তো তারপরে আমি তামিমের সাথে কথা হলো। তামিম যখন বললো যে তুমি খেলো তোমার মতন, তামিম বলাতে যে ওর যে একটা ভিতরে যে উৎসাহ জেগেছে, সেখান থেকে কিন্তু অর্ধেক ওর খেলা আমার কাছে যেটা মনে হয়। আর ওর খেলা কিন্তু ন্যাচারালি ও এই ধরনের ক্রিকেট খেলে। এখানে আরও ব্যাটার ক্রিকেট খেলছে, কিছু শট যেমন স্ট্রেট 6 যেগুলো মেরেছে সেগুলো কিন্তু এখানে সে সুন্দরভাবে কানেক্ট করতে পেরেছে। এদিকে রাজশাহীর বিপক্ষে 221 রানের বড় স্কোর তাড়া করে জয়টা নতুন জীবনী শক্তি ফরচুন বরিশালের জন্য, বলেছেন দলটির চেয়ারম্যান মিজানুর রহমান। বড় এই জয়ের আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে ফাইনাল খেলা সম্ভব, বলছে বরিশাল টিম ম্যানেজমেন্ট। গেল ম্যাচে দেশের দ্রুততম সেঞ্চুরিয়ান ইমন মন জয় করলেও তামিম ইকবাল আস্থার বড় অংশ ফরচুন বরিশালের। অধিনায়কত্ব একটা বিষয় হচ্ছে, এটা সময় দিতে হবে। আপনি একদিনে বলতে পারবেন না এই খারাপ অধিনায়কত্ব করতেছে, ভালো অধিনায়কত্ব। ফর মি হি ইজ ডুইং ভেরি গুড, বাট মাশরাফিকে আমরা চেয়েছিলাম ফ্রম দ্য ভেরি বিগিনিং, দলে থাকলে সে কিছু গাইডলাইন দিতে পারতো তামিমকে। তামিমের সাথে সিনিয়র একজন প্লেয়ার দরকার ছিল। দুবাইতে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু টি-20 কাপে জেমকন খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বৃদ্ধাঙ্গুলে চোট পান মুমিনুল। পরে এক্সরেতে ফ্র্যাকচার ধরা পড়ে। দ্রুতই সিদ্ধান্ত হয় অস্ত্রোপচারের। মঙ্গলবার সকাল 10:30টায় দুবাই পাড়ি দেন মুমিনুল। কোয়ারেন্টাইন মেথড এবং চিকিৎসা সুবিধার কথা ভেবে তাকে দুবাই পাঠানো হয়। সব ঠিক থাকলে আগামী 11 তারিখই দেশে ফিরবেন বলেও জানান তিনি। ক্ষমতার মোহে অন্ধ হয়ে বিএনপি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা আগেও করেছে, এখনো করছে।
ঠিক এই মন্তব্যই করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেছিল, তারা চায় না জাতির পিতার ভাস্কর্য নির্মাণ হোক। ভেতরে উস্কানি দিয়ে পৃষ্ঠপোষকতা করে কোন মুখে উগ্রবাদীদের বিরোধিতা করবেন ফখরুল সাহেবরা? ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা বিএনপি আগেও করেছে, এখনো করছে, ক্ষমতার মোহে অন্ধ হয়ে। দেশ চলবে সাংবিধানিক প্রক্রিয়ায়, মৌলবাদীদের সঙ্গে আলাপ আলোচনার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বুধবার বিকেলে কুষ্টিয়া যুবলীগ আয়োজিত সংবর্ধনা সভায় কথা বলেন তিনি। বলেন, হেফাজত এবং মৌলবাদী সংগঠনগুলো স্বাধীনতা বিরোধী শক্তি, সরকার উৎখাতে বিএনপি জামায়াতের ইন্ধন আছে বলেও মন্তব্য করেন এ সময় তিনি। এই সমস্ত মৌলবাদী দলের এই উগ্র টাইপের এই মোল্লাদের সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা আওয়ামী লীগ বিশ্বাস করে না এবং তাদের সঙ্গে আলাপ আলোচনার কোনো যৌক্তিকতা আছে বলে মনে হয় না। স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ বর্ণচোরা রাজনীতি করে আসছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও গণতন্ত্রকে ধ্বংস করছে। এছাড়া দেশে অনিশ্চয়তা, অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দলটিকে দায়ী করেন বিএনপি মহাসচিব। বলেন, দেশে গণতন্ত্র যখন হুমকিতে তখনই উগ্রবাদের উত্থান ঘটে। আজকের দেশে এই যে একটা অনিশ্চয়তা, অস্থিতিশীলতা, এটা তাদের জন্য সৃষ্টি হয়েছে। কারণ গণতন্ত্রের কথা বলে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, তখন তারা বর্ণচোরা রাজনীতি করেছিলেন। আজকেও তারা বলছেন গণতন্ত্রের কথা মুখে, কিন্তু তারা সম্পূর্ণভাবে একটা ফ্যাসিস্ট একটা রেজিম চালাচ্ছেন। স্বপ্নের পদ্মা সেতুতে বসতে যাচ্ছে সবশেষ স্প্যান, যার মধ্য দিয়ে পুরো সেতুর অবকাঠামো দৃশ্যমান হবে সাধারণের কাছে। বাকি থাকবে শুধু রোড এবং রেল লাইন বসানোর কাজ। 3 বছরের মাথায় 41টি স্প্যান স্থাপনের মধ্য দিয়ে অনন্য মাইলফলক ছুঁল পদ্মা নদীর উপরে নির্মাণাধীন এই সেতু। বৃহস্পতিবার সবশেষ স্প্যানটি বসানোর পরিকল্পনা রয়েছে সেতু কর্তৃপক্ষের। এই স্প্যান রাখা হয়েছে মাওয়া কুমার ভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে, যেখান থেকে ভাসমান ক্রেনে করে নির্ধারিত তারিখে নিয়ে যাওয়া হবে 12 এবং 13 নম্বর পিলারে। সম্পূর্ণ হবে 6 কিলোমিটারের বেশি সেতু নির্মাণ। সুন্দর একটা পদ্মা সেতু হচ্ছে, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা করছে, আসলে আমাদের জন্য গৌরব। আমরা কল্পনা করতে পারি না আমাদের বাংলাদেশে এমন একটা সেতু হবে। মহাযজ্ঞের ব্যাপার, তারপরে এটা দক্ষিণাঞ্চলের লোকদের জন্য যাতায়াতের প্রভূত মানে তাদের সুবিধা হবে। জনগণের মনোযোগের কেন্দ্র, মানে বিশেষ করে দক্ষিণাঞ্চলের কয়েক কোটি লোক এটার দিকে তাকিয়ে আছে, সারা দেশই তাকিয়ে আছে। এইরকম একটা প্রকল্প পরিচালক হওয়া, এটা কন্টিনিউ করা, অবশ্যই এটা আমার জন্য একটা খুব ভালো অনুভূতি। রাজধানী সহ সারা দেশেই শীতের তীব্রতা বেড়েছে, ঘন কুয়াশায় ঢেকে গেছে ঢাকা। রাজধানীতে বুধবার সারাদিনেও সূর্যের দেখা মেলেনি। এতে সড়ক, নৌ এবং আকাশপথে যোগাযোগ ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার কারণে সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে গেছে 5টি আন্তর্জাতিক ফ্লাইট, যেগুলো ভারত সহ কয়েকটি দেশে অবতরণ করে। কুয়াশার সাথে বেড়েছে শীতের দাপট, যার প্রভাব পড়েছে বিশেষ করে উত্তরাঞ্চলের জীবনযাত্রায়। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে 12.4 ডিগ্রি সেলসিয়াস। নদী দখল করে সংসদ সদস্য আসামুল হকের মালিকানাধীন মাইশা গ্রুপ এবং আরিশা ইকোনমিক জোন উচ্ছেদ বন্ধ এবং ক্ষতিপূরণ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ বুধবার আসলামুল হকের করা রিট খারিজের আদেশ দেন। এর ফলে তার দখল করা অংশে উচ্ছেদে আর কোনো বাধাই থাকলো না। বুড়িগঙ্গা দখলমুক্ত করার অভিযানের অংশ হিসেবে গেল 3রা মার্চ মাইশা পাওয়ার প্ল্যান্টের সীমানা প্রাচীর সহ বেশ কিছু স্থাপনা গুঁড়িয়ে দেয় বিআরডব্লিউটিএ। উদ্ধার করা হয় প্রায় 4 একর জমি। এই প্ল্যান্টের পাশেই রয়েছে আরিশা বেসরকারি ইকোনমিক জোন। বিআরডব্লিউটিএর অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে 3টি রিট করেন আসলামুল হক। এর মধ্যে একটির শুনানি নিয়ে আদালত বিরোধপূর্ণ ভূমিতে জরিপ চালিয়ে প্রতিবেদন দিতে জাতীয় নদী রক্ষা কমিটিকে নির্দেশ দেন।
ফুলবাড়িয়া সুপারমার্কেটে দ্বিতীয় দিনের মতো অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিন আরও বেশ কিছু অবৈধ দোকান এবং ভবনের বর্ধিতাংশ গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ক্ষতিপূরণ এবং পুনর্বাসন দাবি করেন দোকান মালিকরা। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদে আরও কঠোর অভিযানের ঘোষণা দেন দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলিনুর তাপস। আগের দিনের মতোই উচ্ছেদ শুরুর আগ থেকে মার্কেটের ভেতরে এবং সামনে অবস্থান নেয় দোকান মালিক এবং কর্মচারীরা। উচ্ছেদের প্রতিবাদ জানানোর পাশাপাশি আবারও অবৈধ দোকান তৈরিতে সহযোগিতার বিচার করেন তারা। যারা আজকে কয়েক বছর, আজকে 10-12 বছর এই ভবন তৈরি করলো, তখন কি মেয়র সাহেব দেখে নাই? টাকা দিবি দোকান খুলবো, এরকম ভাবে তালা মারছে, এদেরকে ধরা হোক। মেয়র কাছে এটা আবেদন। 11টি দোকান আছে বৈধ, যে দোকানগুলো আমরা টাচও করবো, ওটি আমাদের নকশার মধ্যে যেভাবে আছে আমরা সেভাবে এগুলি স্টে করবো। আর যে 11টি দোকান অবৈধ আছে, আমাদের এখানের মধ্যে বাজার শাখার লোকজন আছে আমাদের এই উচ্ছেদে, আমাদের প্রকৌশল ডিপার্টমেন্টের লোকজন আছে এই উচ্ছেদের মধ্যে। তারা আইডেন্টিফাই করে দিচ্ছে যে এটি নকশার মধ্যে বা এটি নকশা বহির্ভূত। এরপর আমরা ওখানের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদে ওইটা চালাচ্ছি। ফুলবাড়িয়া মার্কেটে অবৈধ দোকান তৈরি এবং দখলে সহযোগীদের বর্জ্যের সাথে তুলনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপস। যে কোনো দখলের সাথে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বুধবার সকালে রাজধানীর দক্ষিণ খিলগাঁওয়ের নন্দীপাড়া এবং হাজারীবাগ কালুনগর খাল পরিদর্শন শেষে কথা জানান তিনি। বলেন, যত বাধাই আসুক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সিটি কর্পোরেশনে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বলেন, আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধার করে হাতির ঝিলের মতো দৃষ্টিনন্দন করা হবে। যারা সিটি কর্পোরেশনে জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? আপনারা লক্ষ্য করছেন আমরা সকল বর্জ্য অপসারণ করছি। সেটা মানব সৃষ্ট সকল বর্জ্য আমরা অপসারণ করছি, যেমনি খাল থেকে করছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে করা হচ্ছে, দুর্নীতিমুক্ত করা হচ্ছে। সুতরাং সকল প্রয়োগে, বর্জ্য বলতে যত প্রয়োগ আছে সকল বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। হবিগঞ্জের খাদ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর থেকে বেসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় চলে এই অভিযান। এ সময় কাশফুল সুইটস অ্যান্ড কনফেকশনারিকে 1.5 লাখ, আসাদ ফুড প্রোডাক্টসকে 2 লাখ এবং প্রাইম ফুডকে 1.5 লাখ টাকা জরিমানা করা হয়। কর্মকর্তারা জানান, অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং পোড়া তেল ব্যবহার করছিল এসব প্রতিষ্ঠান। পরে হবিগঞ্জ শহরে মাস্ক বিতরণ করেন র্যাব সদস্যরা। ফ্রান্সের আল্পস পর্বতমালায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে কমপক্ষে 5 আরোহীর। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় পাইলটকে। মঙ্গলবার প্রায় 6000 ফুট উঁচু থেকে বনভিয়ার্ড শহরের কাছে আছড়ে পড়ে এই হেলিকপ্টারটি। বেসরকারি এরিয়ান ফ্রান্সিস মালিকানাধীন হেলিকপ্টারের প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছিল এটি। ধারণা, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারান পাইলট। আরোহীদের সন্ধানে 3টি হেলিকপ্টারে 40 জন উদ্ধারকর্মী যান ঘটনাস্থলে, কিন্তু ঘন কুয়াশায় বিঘ্নিত হয় উদ্ধার কাজ। পারমাণবিক শক্তি সম্পন্ন নতুন বিমানবাহী রণতরী তৈরি করবে ফ্রান্স। 2038 সালে সাগরে নামানো হবে নতুন এই যুদ্ধ জাহাজকে, যা নির্মাণে $840 কোটি খরচ হবে। পরিবেশ বান্ধব উদ্যোগের ধারাবাহিকতায় মঙ্গলবার এই ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বলা হয়, ভবিষ্যৎ রণতরীর প্রপেলার চালাতে ব্যবহৃত হবে পারমাণবিক চুল্লি। এতে ডিজেল চালিত অন্যান্য নৌযানের তুলনায় অনেকটা কমবে কার্বন নিঃসরণ। প্রায় 1000 ফুট দীর্ঘ নতুন এই রণতরীর ওজন হবে 70,000 টন। ফরাসি রণতরী শার্ল দ্য গল থেকে 1.5 গুণ বড় হবে এটি। ফ্রান্স সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। মঙ্গলবার সফররত প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ দেখান মানবাধিকার কর্মীরা। সিসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলেন তারা। তাদের অভিযোগ, স্বৈরশাসন কায়েম করতে গিয়ে বিরোধীদের নির্যাতন করা হচ্ছে। মূলত ফ্রান্সের সাথে অস্ত্র চুক্তির মেয়াদ বৃদ্ধি এবং নতুন অস্ত্র কেনার জন্য সিসির এই সফর। ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, অস্ত্র বিক্রির ক্ষেত্রে আপাতত মানবাধিকারকে গুরুত্ব দিচ্ছে না ফ্রান্স। মিশরের সন্ত্রাস বিরোধী অবস্থানই বেশি গুরুত্ব পাচ্ছে। গ্রুপ বি থেকে শেষ 16 নিশ্চিতে মাস্ট উইন ম্যাচে আজ রিয়াল মাদ্রিদ আতিথ্য দেবে বরুসিয়া ম্যানচেস্টারকে। গ্রুপ বি এর 4 দল
খ8 শাখতার এবং রিয়াল মাদ্রিদ 7 এবং ইন্টার মিলানের পয়েন্ট 5। নকআউট পর্ব নিশ্চিত করতে মানচেনগ্লাডবাখের বিপক্ষে জয়ের বিকল্প নেই বলে মনে করছে ব্লাঙ্কোসরা। গ্রুপ পর্ব থেকে রিয়াল বিদায় নিলে চাকরি হারাতে পারেন জিনেদিন জিদান। এ গ্রুপের ম্যাচে আজ আগেই নকআউট পর্ব নিশ্চিত করা বায়ার্ন মিউনিখ লড়বে লোকোমোটিভ মস্কোর বিরুদ্ধে। তবে আসল লড়াই হবে অ্যাটলান্টিকো মাদ্রিদ এবং সালজবুর্গ ম্যাচে। 1 পয়েন্ট পেলে পরের রাউন্ডের টিকিট পাবে অ্যাটলান্টিকো, তবে জিতলে শেষ 16তে পৌঁছাবে সালজবুর্গ। নিউ ক্যাম্পে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলেও ম্যাচে বার্সেলোনাকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। গ্রুপ জি থেকে আগেই নকআউট পর্ব নিশ্চিত হলেও মৌসুমে প্রথমবার মেসি রোনালদোর দ্বৈী রথের কারণে বাড়তি উন্মাদনা ছিল বার্সেলোনা জুভেন্টাস ম্যাচে। ক্রিস্টিয়ানো রোনালদো 2টি এবং ওয়েস্টিন মেকানি করেন 1 গোল 2016 সালের পর। গ্রুপ পর্বে এটি বার্সেলোনার প্রথম হার। গ্রুপ এইচ থেকে পরের পর্ব নিশ্চিত করতে জার্মান ক্লাব আরবি লাইপজিগের প্রয়োজন ছিল 3 পয়েন্ট, আর ড্র করলে শেষ 16 টিকিট পেত ম্যানচেস্টার ইউনাইটেড। এমন ম্যাচে অ্যাঞ্জেলিনো আমদো হায়দার এবং জাস্টিন ক্লাইভ এক পর্যায়ে 3-0 গোলে এগিয়ে রাখেন লাইপজিগকে। শেষ দিকে ব্রুনো ফার্নান্দেজ এবং পল পগবা গোল শোধ করলেও 3-2 গোলের হার এড়াতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী বছরের 26 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাজাকারের তালিকা প্রকাশ করবে সরকার, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বুধবার দুপুরে খুলনায় পাইকগাছার কপিল মুনি মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন শেষে কথা বলেন তিনি। জানান, মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে যাচাই বাছাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলেছে। তালিকা প্রণয়ন সম্পন্ন হলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মহান সংসদের পরবর্তী সেশনে ইনশাল্লাহ সেটা পাশ হওয়ার পর মানে তালিকা প্রণয়ন হবে এবং আমরা আশা করতেছি আগামী 26শে মার্চ আমরা সেটা প্রকাশ করতে পারব। সুনামগঞ্জে আদালতের হাজতখানা থেকে পালিয়ে গেছে হত্যা মামলার আসামি। বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা এবং দায়রা জজ আদালতের হাজত থেকে পালিয়ে যায় ইকবাল হোসেন নামের ওই আসামি। পুলিশ জানায়, স্ত্রী হত্যা মামলায় জেল হাজতে ছিল ইকবাল। বুধবার দুপুরে আদালতের শেষ কোর্ট হাজতে নেওয়া হয় তাকে। সেখান থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া লাগানো অবস্থাতেই পালিয়ে যায় ইকবাল। আসামি ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। গাছ লাগানোর শর্তে মাদক মামলা থেকে মুক্তি পেল মাগুরার 2 যুবক। বুধবার দুপুরে ব্যতিক্রমী এই রায় দেন জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম মোহাম্মদ বুলবুল ইসলাম। রায়ের বিবরণে বলা হয়, মাদক সংক্রান্ত মামলায় সদরের সোহাগ এবং টুটুলের নামে মামলা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে 6 মাসের কারাদণ্ড দেন আদালত। কিন্তু আসামিদের অপরাধের পূর্ব ইতিহাস না থাকায় দুজনের প্রত্যেককে 5টি করে গাছ লাগানোর শর্তে মুক্তি দেওয়া হচ্ছে। রাষ্ট্রায়ত্ত 6টি চিনিকল বন্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ এবং জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন শ্রমিক কর্মচারীরা। বুধবার সকালে কুষ্টিয়া, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, রংপুর সহ রাষ্ট্রায়ত্ত 15টি চিনিকলের শ্রমিকরা মিলগেটে জড়ো হন। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান তারা। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন। এ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্তে রাষ্ট্রায়ত্ত 6টি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিলগুলো বন্ধ না করে আধুনিকায়নের দাবি জানান তারা। চিনিকলগুলো অবিলম্বে চালু না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন এ সময় শ্রমিক নেতারা। আমাদের সংসার ঠিক মতো চলবে না, আমাদের খুবই কষ্ট হবে। মিল বন্ধ হয়ে গেলে পারে আমরা ঠিক মতো খেতেই পারবো না। মাননীয় ডিসি সাহেবের সঙ্গে কথা বলে উনি আমাদের আশ্বস্ত করেছেন মিলগুলো বন্ধ হবে না, আর উনি দেখবেন এবং উনি প্রধানমন্ত্রীকে অবগতি করবেন, এই আশ্বস্ত করেছেন। ইলেকট্রনিক ফিস্কাল ডিভাইস EFT মেশিনের ব্যবহার বাড়াতে লটারির আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড, যেখানে প্রথম পুরস্কার 1 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার 50,000 সহ মোট 100টি পুরস্কার রাখা হয়েছে। বুধবার বিকেলে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম এই তথ্য জানান। জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনেই তিনি এসব কথা বলেন। চলতি অর্থ বছরের নভেম্বর পর্যন্ত মোট রাজস্ব আয়ের প্রায় 2% প্রবৃদ্ধি রয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে কম বলে জানান এনবিআর চেয়ারম্যান। মুজিব বর্ষের অঙ্গীকার EFDতে এনবিআর শিরোনামে এবার 10 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত পালিত হবে জাতীয় ভ্যাট সপ্তাহ। তাদের কোনো কুপন নয়, উনি সেই দোকানের সেবা বা পণ্য কোনো ক্রয়ের পরে তাকে যে বিলটি বা ভাউচারটি দেওয়া হবে সেটি লটারির কুপন হিসেবে ব্যবহার হবে। মেশিন বসিয়েছি ঢাকা এবং চট্টগ্রামে,
এটা মনে করার কোনো কারণ নাই যে শুধুমাত্র এই লটারিতে ঢাকা এবং চট্টগ্রামের লোকজনই যোগদান করতে পারছে। আমরা পর্যায়ক্রমে দেশের সবগুলো শহরে, জেলা শহর এবং গ্রোথ সেন্টার পর্যন্ত আমাদের এই ইএফটি মেশিন নিয়ে যাব এবং সেখানেও আমাদের এই লটারির কুপন এবং লটারির ব্যবস্থা তখনও থাকবে। সাতক্ষীরার দেবহাটা এবং নওগাঁর রানীনগর উপজেলা পরিষদে উপনির্বাচন আজ। এছাড়া ভোট হবে গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভায়। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। মোতায়েন থাকবে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি। 40টি কেন্দ্রে ভোট হবে দেবহাটা উপজেলায়। ভোটার 1,02,656 জন। অন্যদিকে 56টি কেন্দ্রে ভোট হবে রানীনগরে। উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,49,587। এদিকে সীমানা সংক্রান্ত জটিলতায় দীর্ঘ 18 বছর বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভায়। পিরোজপুরের এন্দুরকানীতে ভাগ্নিকে উত্তক্তের প্রতিবাদ করায় 3 মামাকে পিটিয়েছে বখাটেরা। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার খোলপটুয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন জাকির, জাহাঙ্গীর এবং লিটন। তারা জানান 3 দিন আগে খুলনা থেকে বেড়াতে আসে এক ভাগ্নি মঙ্গলবার সন্ধ্যায় ঘুরতে বের হলে তাকে উত্তক্ত করে এলাকার কিছু বখাটে। তারা প্রতিবাদ জানালে ক্ষুব্ধ হয় তারা। এরই জেরে বুধবার সকালে হামলা চালানো হয়। আহত 3 জনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক মন্ত্রী এবং বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বুধবার দুপুর 1টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বেশ কিছুদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বিএনপির প্রবীণ নেতা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভেদ আর সংঘাতময় বিশ্বে এখনও প্রাসঙ্গিক জন লেনন। মৃত্যুর 40 বছর পরও সমান জনপ্রিয় এই বিটলস তারকা। মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা আর ভালোবাসায় প্রিয় শিল্পীকে স্মরণ করেছেন ভক্তরা। তাদের দাবি, ক্ষুধা, দারিদ্র্য, যুদ্ধ, সংঘাত, বিভেদ মুক্ত এই পৃথিবীতে স্বপ্ন দেখেছিলেন জন লেনন। এ কারণেই তার ইম্যাজিন গানটিকে বলা হয় বিশ্বের সেরা 5 গানের একটি। দেখা হয় বিশ্ব শান্তির প্রতীক হিসেবে। 1940 সালে ব্রিটেনের লিভারপুলে জন্ম সর্বকালের অন্যতম জনপ্রিয় এই সঙ্গীত তারকার। 1980 সালে এক খ্যাপাটে ভক্তের গুলিতে নিহত হন নিউ ইয়র্কে। ম্যানহাটন, যেখানে তাকে হত্যা করা হয়েছিল, সেই সেন্ট্রাল পার্ক এলাকায় ছিল নানা আয়োজন। ইউরোপীয় জীবন ব্যবস্থায় প্রবীণদের জন্য কেয়ার হোম অত্যন্ত জনপ্রিয়। মহামারী চলাকালে এসব মানুষকে প্রিয়জনের সান্নিধ্য দিতে অভিনব উদ্যোগ নিল ফ্রান্সের একটি কেয়ার হোম। হার্মেটিকলি সিলড প্লাস্টিক ফিল্ম দিয়ে বানানো হয়েছে একটি টানেল, যার নাম দেওয়া হয়েছে হাগ বাবল। এর মাধ্যমে প্রবীণরা পাচ্ছেন স্বজনদের স্পর্শ, কাছাকাছি আসার সুযোগ। এক দলের সাক্ষাৎ শেষ হলেই জীবাণুমুক্ত করা হয় পুরো টানেলটি। নির্বাসিত সাবেক সৌদি গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যে কানাডায় হিট স্কোয়াডে পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি মার্কিন আদালতে মামলা দায়ের করেন অভিযোগকারী সাদ আল জাবরি। 3 বছর আগেই তিনি কানাডা পাড়ি জমান। 106 পৃষ্ঠার অভিযোগপত্রের দাবি, রাজ পরিবারের গোপন এবং স্পর্শকাতর তথ্য জেনে যাওয়ায় তাকে হত্যা করতে চান যুবরাজ। এদিকে আইনজীবীদের বক্তব্য, নিজ অপরাধ ঢাকতে যুবরাজের বিরুদ্ধেই মামলা। সৌদি আরবের সাথে পশ্চিমা গোয়েন্দা সংস্থার যোগাযোগ রক্ষায় দীর্ঘদিন কাজ করছেন শাটর্দ জাবরি। অর্থের অভাবে পেশাদার লীগ থেকে সরে আসার ঘোষণা দেয়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র অবশেষে ফেডারেশন কাপে খেলার আশ্বাস দিয়েছে। এখনও আর্থিক সংকট না কাটলেও ফুটবলে থাকতে চান, জানিয়েছেন ক্লাবটির প্রেসিডেন্ট জহুরুল ইসলাম রহেল। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্লাবের সাহায্যে এগিয়ে এলে প্রয়োজনে নিজের পথ ছেড়ে দেওয়ার কথাও বলেন তিনি। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র পূর্বেও খেলেছে এবং খুবই ভালো পারফরমেন্সও একসময় ছিল। ইদানিং আর্থিকভাবে খুবই সমস্যায় আছি, কিন্তু আমরা মাননীয় মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন ইনশাল্লাহ আমরা ফুটবল খেলব, এতে কোনো সন্দেহ নেই। এক যুগেরও বেশি সময় পর পাকিস্তান সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। 2 জানুয়ারি পাকিস্তানে পা রেখে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকবে প্রোটিয়ারা। 5 জানুয়ারি থেকে অনুশীলন শুরু করবে এই দল। 2009 সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের টিম বাসের উপর সশস্ত্র হামলার পর পাকিস্তান সফরে যায়নি দক্ষিণ আফ্রিকা।
আগামী জানুয়ারিতে 2 ম্যাচের টেস্ট সিরিজ এবং 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পণ্যের বহুমুখীকরণের অংশ হিসেবে চামড়া, হালকা প্রকৌশল এবং প্লাস্টিক পণ্য বিশ্বমানের করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠন করা হয়েছে 340 কোটি টাকার তহবিল। প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তি আধুনিকায়নে ব্যবহার হবে এই অর্থ। বুধবার সকালে পিআইএফআইসি কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বৈঠকে বলা হয়, পোশাক খাত ছাড়াও সম্ভাবনাময় অন্যান্য পণ্যের আন্তর্জাতিক বাজার তৈরি করতে পারলে সহজেই রফতানি লক্ষ্য অর্জন করা সম্ভব। গোপালগঞ্জে রোকেয়া দিবস উপলক্ষে 30 জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পর্যায়ে রুবি আক্তার, পুষ্পমণ্ডল, নাসিমা আক্তার, নার্গিস বেগম এবং লাইলি বেগমের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক। এছাড়া 5 উপজেলায় 5 জন করে মোট 25 জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া পটুয়াখালীতে 5 জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির খেলার মাঠটি উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকাল 11টায় প্রতিষ্ঠানের সামনেই মানববন্ধন হয়। এতে এলাকাবাসীর সাবেক ফুটবলার এবং ক্রিকেটাররা অংশ নেন। এ সময় তারা জানান, 60-এর দশক থেকে মাঠটি সবার জন্য উন্মুক্ত ছিল। হঠাৎ করেই এর প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, যেখানে ভবন নির্মাণ করা হবে বলে জানানো হয়। মাঠ রক্ষায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী। আমরা খেলার জন্য মাঠ চাই, তাই আমাদের মিছিল করা দরকার। আমরা আমাদের স্কুলে খেলার জায়গা অল্প স্বল্প আছে, তাই আমরা খেলার মাঠ চাই। এখন যদি বাচ্চারা খেলার মাঠ না পায়, ওরা মাদক ধরবে, গাঁজা ধরবে, ইয়াবা বেচবে। এনামুল হক, বিজয়, কামরুল ইসলাম রাব্বি কিন্তু এই মাঠের তৈরি প্লেয়ার। ফজলে রাব্বি এই মাঠের তৈরি প্লেয়ার। মোসাদ্দেক সৈকত এই মাঠে প্র্যাকটিস করে বড় হয়েছে। সবার একটাই দাবি যে এই মাঠটা থাক এবং হোস্টেলও হোক। হোস্টেল করার মতো যথেষ্ট পরিমাণ জায়গা আছে। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। এই স্লোগানে সিরাজগঞ্জে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এ সময় সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি করে বিট পুলিশিং ডেস্ক চালু করা হয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন সহ সকল অপরাধ দমনে কাজ করবে এটি। অনুষ্ঠানে গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সাথে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ইউসিবিএল এর পক্ষ থেকে পোস্ট কমিশন সেবা চালুর চুক্তি হয়েছে। বুধবার বিকেলে সিলেট হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ এবং ইউসিবিএল ব্যাংকের হেড অফ বিজনেস সাদ মোহাম্মদ ফয়জুল করিম চুক্তিতে স্বাক্ষর করেন। জানান, এখন থেকে মহাসড়কে যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে মামলা হবে। পোস্ট মেশিনের মাধ্যমে দেওয়া হবে জরিমানার স্লিপ। এতে অনৈতিক লেনদেনের সুযোগ থাকবে না। শীতের রাতে পঞ্চগড়ে উষ্ণতা পেল শতাধিক হতদরিদ্র মানুষ। বুধবার রাতে জেলার রুদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন এবং বলরামহাট এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে 4টি সংগঠন। সমন্বয়ক মোহাম্মদ রাশিদুজ্জামান জানান, ঝর্ণা কলম ব্যবহারকারীদের সংগঠন ফাউন্টেন পেন কালচারের পক্ষ থেকে মানবতার এই বিশেষ উদ্যোগ। সহযোগী হিসেবে সামাজিক সংগঠন ক্রিক প্লাটুন এবং গুরু শিষ্য ফাউন্ডেশন এবং আবুল কাসেম ফাউন্ডেশনের পক্ষে স্বেচ্ছাসেবকরা প্রকৃত দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে 3 দিন ধরে শীতবস্ত্র বন্টন করে। আমরা যাচ্ছি, লিস্ট করব, ক্রস চেক করব সঠিক লোকের কাছে, আমরা নিজেরাই পৌঁছে দেব। এই হচ্ছে আমাদের বিশ্বাস। আর আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই বাংলাদেশ একদিন জেগে উঠবে। করোনা ভাইরাসের কারণে বিনিয়োগে ব্যাপক প্রভাব পড়েছে। 1 বছরের ব্যবধানে বিদেশি বিনিয়োগ প্রস্তাবে ধস নেমেছে রীতিমতো। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রস্তাব কমেছে 92%। একই সময় স্থানীয় বিনিয়োগ প্রস্তাবও আশঙ্কাজনক হারে কমেছে। তবে করোনা সংক্রমণের অবস্থা শুরুর থেকে বর্তমানে স্থানীয় বিনিয়োগে বাড়তে দেখা গেছে। চলতি বছর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে 9টি শতভাগ এবং 11টি যৌথ বিনিয়োগের প্রস্তাব আসে। এর পরিমাণ ছিল 1285 কোটি টাকা। দেশের বাজারে নতুন করে যাত্রা শুরু করলো মোটরোলা মোবাইল ফোন। মোটো সিরিজের 3টি নতুন স্মার্টফোন দিয়ে যাত্রা শুরু হলো। বুধবার দুপুরে রাজধানীতে মোটরোলা হ্যান্ডসেটের নতুন বাজারজাত ঘোষণা করে বিপণনকারী প্রতিষ্ঠান সেলেক্সট্রা। অত্যাধুনিক জি সিরিজের সেটগুলো হলো মোটো G9 প্লাস, মোটো G9 প্লে এবং মোটো G8 পাওয়ার লাইফ। 13,500 থেকে 26,000 টাকার মধ্যে পাওয়া যাবে এসব হ্যান্ডসেট। প্রাথমিকভাবে দারাজের মাধ্যমে সেটগুলো কেনা যাবে।
দ্বিতীয়বারের মতো HSBC বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস আয়োজনের ঘোষণা দিয়েছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ। দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাংলাদেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন। এবছর অ্যাওয়ার্ডস আয়োজনে মূল থিম হচ্ছে সহনশীলতার বছর কিংবা দি ইয়ার অফ রেসিলিয়েন্স। HSBC বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসের নমিনেশন ফর্ম পূরণের মাধ্যমে 8টি ক্যাটাগরিতে অংশগ্রহণের সুযোগ থাকছে। ভালস ইঞ্জিনের শক্তিসম্পন্ন ড্রোন তৈরির চেষ্টা করছিল IS জঙ্গিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ ভূখণ্ডে ফেলা V1 বোমায় ব্যবহার হয়েছিল এই ইঞ্জিন। কনফ্লিক্ট আর্মমেন্ট রিসার্চের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। জঙ্গি গোষ্ঠীর অর্থ সংগ্রহ এবং তৈরির বিস্তারিত উঠে আসে গবেষণায়। জানা গেছে অস্ত্র আধুনিকায়ন এবং উৎপাদনে যথেষ্ট সক্ষমতা অর্জন করেছিল IS। 2014 সালে ইরাক সিরিয়ায় 88,000 বর্গ কিলোমিটার এলাকা দখলের পর খিলাফত ঘোষণা করে IS। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের অভিযানে 2019 সালে অঞ্চলটি জঙ্গিমুক্ত হয়। এবার স্পেনে করোনায় আক্রান্ত হলো সিংহ। বার্সেলোনার একটি চিড়িয়াখানায় কমপক্ষে 4টি সিংহের দেহে মিলেছে কোভিড-19 উপস্থিতি। আক্রান্ত সিংহগুলোর একটি পুরুষ, 3টি নারী। মৃদু উপসর্গ লক্ষ্য করায় নমুনা পরীক্ষা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পজিটিভ শনাক্ত হয় 4টি সিংহই। কিভাবে সিংহ করোনায় আক্রান্ত হলো তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে এর আগে করোনা আক্রান্ত হন 2 কর্মী। গেল এপ্রিলে নিউ ইয়র্কের বক্স চিড়িয়াখানায় করোনায় আক্রান্ত হয় 4টি বাঘ এবং 3টি সিংহ। এয়ারপড ম্যাক্স নামে নতুন হেডফোন বাজারে আনলো টেক জায়ান্ট অ্যাপল, যার বাজার মূল্য প্রায় $550 কিংবা বাংলাদেশি মুদ্রায় 45,000 টাকা প্রায়। তারহীন হেডফোনে এড়ানো যাবে বাইরের শব্দ দূষণ। অ্যাপলের দাবি H1 চিপস এবং অত্যাধুনিক প্রযুক্তির কারণে ব্যক্তি একান্তভাবে উপভোগ করতে পারবেন গান কিংবা সিনেমার শব্দমালা। আরামদায়ক হেডব্যান্ড এবং ইয়ার কাপের জন্য 2 কানের উপরে চাপ কমবে। এছাড়া কল রিসিভ কিংবা হেডফোন নামিয়ে রাখলে স্বয়ংক্রিয়ভাবেই গান বন্ধ হবে। থাকবে 20 ঘন্টা পর্যন্ত ব্যাটারি চার্জ। কিন্তু পণ্যটির অতিরিক্ত দাম নিয়ে অসন্তুষ্ট ক্রেতারা। ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান পার্থিব প্যাটেল। 35 বছর বয়সে হঠাৎ করেই গ্লাভস জোড়া তুলে রাখলেন টেস্ট ইতিহাসের সবচেয়ে কম বয়সে অভিষিক্ত উইকেট কিপার। সামাজিক মাধ্যমে টুইটারে নিজেই অবসরের ঘোষণা দেন তিনি। 2002 সালে ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে মাত্র 17 বছর 153 দিনে বয়সে ইতিহাসের সবচেয়ে কম বয়সী উইকেট কিপার হিসেবে টেস্টে অভিষেক হয়েছিল তার। তাকে সুযোগ করে দিয়েছিল সৌরভ গাঙ্গুলি। ম্যারাডোনার পর এবার মারা গেলেন আর্জেন্টিনার আরেক সাবেক কোচ আলেহান্দ্রো সাবিয়া। ক্যান্সার এবং হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। সাবিয়ার অধীনে 2014 বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। সাবেক সতীর্থ দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর 2 সপ্তাহের মধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করলেন তিনি। লম্বা সময় ধরে ক্যান্সার এবং হৃদরোগ সমস্যায় ভুগছিলেন। কয়েক সপ্তাহ ধরে হাসপাতালেও ভর্তি ছিলেন। 66 বছর বয়সী এই খেলোয়াড় আর্জেন্টিনার হয়ে 8টি ম্যাচ খেলেছিলেন তিনি। দিয়েগো ম্যারাডোনার স্মৃতিকে উজ্জ্বল রাখতে বুয়েনোস আইরেসে তাঁরই নামাঙ্কিত স্টেডিয়ামের পাশে বসে ছবি আঁকছেন এক চিত্রশিল্পী। দিয়েগো সেগুরা নামে চিত্রশিল্পী সব করছেন ম্যারাডোনার স্মৃতিকে ধরে রাখা এবং তার আত্মার শান্তি কামনা করে। 1976 সালে আর্জেন্টিনা জুনিয়র্সের এই স্টেডিয়ামে তাদের হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু হয়েছিল দিয়েগো ম্যারাডোনার। 2004 থেকে এই স্টেডিয়ামটির নাম বদলে রাখা হয় ফুটবল লিজেন্ডের নামে। সে সবসময় শান্তি খুঁজেছিল। আরেকটি ম্যারাডোনা পাওয়া অসম্ভব। সুতরাং সে যেখানেই থাকুক সে যেন দেখতে পায় আমি তাকে নিয়ে কি করছি, অন্যরা কি করছে। আমি তাকে আমার খুব কাছের প্রতিবেশী ভাবি সব সময়। ও আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে। ওর জন্য এই বিশ্রাম হোক মহাশান্তির। এ ছিল এখনকার সব খবরে। এতক্ষণ যারাই সাথে ছিলেন অনেক ধন্যবাদ। আগামীকাল রাত 12টায় আবার দেখা হবে। সে অবধি প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।